মুঘল রুলে, একটু মন দিয়ে শুনুন এটা, মুঘল রুলে কপার কয়েনকে কি বলা হতো? ঠিক আছে, মুঘলদের টাইমে, মুঘল রুলে, ইন মুঘল রুল, copper coins was named as, কি বলা হতো? একটা হচ্ছে জিতাল, একটা হচ্ছে দাম, একটা হচ্ছে শামসি, একটা হচ্ছে টাঙ্কা। কপার কয়েনকে কি বলা হতো মুঘল রুলে? জিতাল, দাম, শামসি, টাঙ্কা। আনসারটা বলুন। আসানসোল জানা আছে? না, টাঙ্কা। না, টাঙ্কা নয়, আর একটু ট্রাই করুন। না, জিতাল হচ্ছে দিল্লি সুলতানেটের সময়, ইলতুৎমিশের সময় জিতাল। ঠিক আছে, ইলতুৎমিশ তো দিল্লি সুলতানেটের, তারপর প্রায় অনেক বছর কেটে গেছে এখন। অপশন বি। বি, দাম, রাইট, দাম। কপার কয়েন বলেছে। টাঙ্কা, জিতাল হচ্ছে কপার কয়েন ডিউরিং ইলতুৎমিশ। ঠিক আছে, হচ্ছে সিলভার কয়েন ইলতুৎমিশ। সিলভার কয়েনেরও একটা নাম ছিল, জিতাল আর টঙ্কা বলা হতো। কপার, এটা হচ্ছে কপার কয়েন ডিউরিং ইলতুৎমিশ, এটা হচ্ছে সিলভার কয়েন ডিউরিং ইলতুৎমিশ, টাঙ্কা। ঠিক আছে, আর এটা হচ্ছে কপার কয়েন ডিউরিং মুঘল, আর শামসি হচ্ছে সিলভার কয়েল ডিউরিং মুঘল। এটা হচ্ছে সিলভার কয়েল ডিউরিং মুঘল, এটা হচ্ছে কপার কয়েন ডিউরিং মুঘল, দাম। ঠিক আছে, আর সিলভার কে শামসি, এ দুটো হচ্ছে মুঘলের টাইমে, আর টঙ্কা হচ্ছে দিল্লি সুলতানেট, মানে স্পেশালি ইলতুৎমিশের টাইমে। ঠিক আছে, আচ্ছা আমি একটু 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি একটা টেকনিক্যাল ইস্যুর জন্য। নেক্সট, ইতমাদুল্লাহ, কালকে এই কোয়েশ্চেনটা ডিসকাস করেছিলাম। ইতমাদুল্লাহ টম লোকেটেড অ্যাট, কোথায় অবস্থিত? প্রথম কোয়েশ্চেন হচ্ছে লোকেটেড অ্যাট কোথায় অবস্থিত, মেড বাই কে? ঠিক আছে, ইতমাদুল্লাহ টম কোথায় অবস্থিত এবং কে তৈরি করেছিলেন? একসঙ্গে দুটো এমসিকিউ আসতে পারে, আমি দুটোই বলে দিলাম। কি হবে আনসারটা বলুন? ইতমাদুল্লাহ টম কোথায় অবস্থিত এবং কে তৈরি করেছিল? বাঁকুড়া জানা আছে? লাহোর, পাকিস্তান। আরেকটু ভালো করে ভাবুন। ইতমাদুল্লাহ টম আগ্রাতে লোকেটেড, এবং তৈরি করেছিল কে? নূরজাহান। মনে পড়েছে? কালকে বলেছিলাম নূরজাহান।
কার উদ্দেশ্যে করেছে? নূরজাহানকে, মালিকায়ে হিন্দুস্তান, জাহাঙ্গীরের টাইমে জাহাঙ্গীরের ওয়াইফ, উনি তৈরি করেছিলেন ওনার বাবার উদ্দেশ্যে। ঠিক আছে, ওনার বাবার নাম ছিল মির্জা উল বেগ, ওনার নামে ইতমাদুল্লাহ টম তৈরি করেছিলেন আগ্রাতে বাই নূরজাহান। ঠিক আছে, এই কোশ্চেনটা কাল ক্লাস করেছিলাম ক্লাসে। তারপর জিজিয়া ট্যাক্স বা জাজিয়া বা জিজিয়া যাই বলা যায়, ঠিক আছে, জাজিয়া ট্যাক্স ওয়াজ অ্যাবলিশড বাই আকবর প্রথমে। তারপর তারপর কে? লেটার মুঘলসের সময় কে জিজিয়া ট্যাক্স প্রথমে আকবর অ্যাবলিশ করেছিল, তারপর ঔরঙ্গজেব আবার চালু করে দিল, রাইট, ঔরঙ্গজেব আবার চালু করে দিল। তারপরে কে অ্যাবলিশ করেছিল? কোন লেটার মুঘল কিং? এটাই আমার কোশ্চেন, কোন লেটার মুঘল কিং জিজিয়া ট্যাক্স আবার অ্যাবলিশ করে দিয়েছিল, যেটা ঔরঙ্গজেবের সময় চালু হয়েছিল? অপশন হচ্ছে, একটা হচ্ছে বাহাদুর শাহ প্রথম জন, অপশন দিচ্ছি এটা, বাহাদুর শাহ, আরেকজন হচ্ছে জাহানদার শাহ দ্বিতীয়। ঠিক আছে, মানে এ হচ্ছে প্রথম লেটার মুঘল, এ হচ্ছে দ্বিতীয় লেটার মুঘল। জিজিয়া ট্যাক্স কে অ্যাবলিশ করেছিল, প্রথম জন না দ্বিতীয় জন? রাইট রাইট রাইট, থ্যাংক ইউ। জাহানদার শাহ অ্যাবলিশ করেছিল, প্রথম জন নয়। ঠিক আছে, বাহাদুর শাহ নয়, উত্তর হবে জাহানদার শাহ। জাহানদার শাহ দ্য লেটার মুঘল কিং, যে ঔরঙ্গজেবের যে বাহাদুর শাহর ছেলে ছিল জাহানদার শাহ, সে জিজিয়া ট্যাক্স আবার সেকেন্ড টাইম অ্যাবলিশ করলো। ঠিক আছে, এই এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট এমসিকিউ চোখে পড়ছে না আমার, আর সবই আপনারা পারবেন। হ্যাঁ, এগুলো সব জানা। হুম, রাইট। এবার একটা অন্য প্রসঙ্গে যাই। এটা গেল মুঘল এম্পায়ার, লেটার মুঘলস। লেটার মুঘলস আজকে আমরা প্রায় অনেকগুলো এমসিকিউ করলাম, অন্যান্য দিনের থেকে বেশি। লেটার মুঘলস প্লাস মুঘল পিরিয়ডের ইম্পর্টেন্ট এমসিকিউ, মুঘল এম্পায়ারের ইম্পর্টেন্ট এমসিকিউ আজকে করলাম, বেশ কয়েকটা করলাম। ঠিক আছে, নেক্সট আমি যেটাতে যাব, অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস। ঠিক আছে, অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস আমাদের মডার্নের যে প্রথম চ্যাপ্টারটা, সেটা নিয়ে। বাট সেটা বলার আগে অন্য একটা কথা বলবো। অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস, এটার একটা ব্যাকগ্রাউন্ড আজকে আমি একটু বলবো। ঠিক আছে, একটু মানে আমি বলবো, একটু আপনাদের শুনতে হবে, কারণ এখানে বোঝার বিষয় রয়েছে অনেকগুলো। বা একটু ডায়াগ্রামও করতে হবে আমার, রাইট, একটু ডায়াগ্রামও করতে হবে, কারণ আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে, কালকে যেখানে শেষ করেছিলাম লেটার মুঘলসে, লেটার মুঘলসে কি দেখলাম? দুটো বড় বড় অ্যাটাক হয়েছে, রাইট, দুটো বড় বড় অ্যাটাক হয়েছে। একটা অ্যাটাক কে করেছে? একটা অ্যাটাক করেছে নাদির শাহ, একটা অ্যাটাক করেছে নাদির শাহ, এবং আরেকটা দ্বিতীয় অ্যাটাক করেছে কে? নাদির শাহর যারা উত্তরসূরি তারা। ঠিক আছে, আহমেদ শাহ আবদালি, আহমেদ শাহ আবদালি। ঠিক আছে, এই দুজন কালকে আমরা দেখেছি ইন্ডিয়ার উপর অ্যাটাক করেছিল। কত কত সালে? নাদির শাহ করেছিল 1739-এ, ডেট গুলো মনে রাখতে হবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং আহমেদ শাহ আবদালি করেছিল আপ টু 1759। ঠিক আছে, মানে অনেক অনেকগুলো করেছিল, তার মধ্যে 1759 অব্দি কন্টিনিউয়াস অ্যাটাক করেছিল। এই অ্যাটাক গুলো করেছিল এবং কি করেছিল? লুটপাট চালিয়েছিল, তাই তো? যার ফলে কি হয়েছিল, এরা কি ছিল, এরা বাইরে থেকে সেন্ট্রাল এশিয়া থেকে অ্যাটাকটা করেছিল। এদের অ্যাটাকের জন্য কি হয়েছিল, মুঘল পিরিয়ডে প্রচন্ড লস হয়েছিল। ঠিক আছে, লেটার মুঘল পিরিয়ডে প্রায় প্রচন্ড ইকোনমিক লস সাফার করছিল, একটা কারণ। দ্বিতীয় কারণ, সবাই ইন্ডিপেন্ডেন্স নিয়ে নিয়েছিল। লেটার মুঘলসরা যখন চলে যাচ্ছিল তখন কি হয়েছিল, সারা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স নিয়ে নিয়েছিল, মানে অন্যান্য প্রভিন্স ক্রিয়েট হয়ে গেছিল। কারা কারা ইন্ডিপেন্ডেন্ট প্রভিন্স ক্রিয়েট হয়েছিল সেটাই আমরা দেখব। একটা হচ্ছে বেঙ্গল, কার আন্ডারে? মুর্শিদ কুলি খান। এটা নিয়ে আরো অনেক কিছু বলার আছে নেক্সট ক্লাসের সেশন গুলোতে আমাদের। মুর্শিদ কুলি খান বাংলায়। দ্বিতীয় হচ্ছে মারাঠা, খুব ইম্পর্টেন্ট একটা ফোর্স তখন তৈরি হয়ে এসেছিল। তৃতীয় হচ্ছে মাইসোর আন্ডার হায়দার আলী এবং টিপু সুলতান।
টিপু সুলতানের নামটা মেনশন করলাম না। মাইসুর, বেঙ্গল, মারাঠা একদিকে, আরেকদিকে হচ্ছে আওয়াধ, আওয়াধ মানে ইউপি, আওয়াধ ওই সাইডটা, আরেকদিকে হচ্ছে হায়দ্রাবাদ, নিজাম অফ হায়দ্রাবাদ, নিজামের আন্ডারে স্বাধীন হয়ে গেছিল। ওকে, এতগুলো প্রভিন্স তো মোটামুটি ছিল। এছাড়াও ছিল শিখরা, তাদের নিজেদের আলাদা প্রভিন্স তৈরি করে ফেলেছিল আন্ডার শিখ গুরু। তার মধ্যে রিমার্কেবল রুলার হচ্ছে রঞ্জিত সিং। ঠিক আছে, রঞ্জিত সিং শিখদের রিমার্কেবল লিডার। এই এতগুলো প্রভিন্সেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছিল। ঠিক আছে, বেঙ্গল, মারাঠা, মাইসোর, আওয়াধ, হায়দ্রাবাদ, সিক্স, ঠিক আছে, আলাদা টেরিটরি তৈরি করে নিয়েছিল। সুতরাং বুঝতেই পারছো কোনটুকু এরিয়া পড়ে থাকে। লাস্টে কি হয়েছিল, লেটার মুঘলসরা 1759 এর পর যখন আহমেদ শাহ আবদালি অ্যাটাক করলো, তখন মুঘলরা জাস্ট দিল্লি টুকুর মধ্যে অবস্থিত হয়ে গেছিল। দে ওয়্যার জাস্ট কনফাইন্ড টু দিল্লি। ইন দি মিন টাইম এরকম অবস্থা কেন হচ্ছে সেটাই আজকে আমরা স্টাডি করব। এই কন্ডিশন গুলো কেন হচ্ছে, লেটার মুঘলসরা এতটা উইক হয়ে গেল যে তারা আর সেটাকে মেনটেন করে রাখতে পারলো না। ওই যে স্ট্রেংথটা তাদের ছিল, যে জোশটা অরঙ্গজেবের ছিল একটা প্যান ইন্ডিয়ান এম্পায়ার, সেটা আর রাখতে পারলো না। ইকোনমিক লস হয়ে গেল, ওদিকে সব আলাদা আলাদা, সবাই নিজের মতো সেপারেট হয়ে গেল, আলাদা টেরিটরি ফর্ম করে নিল। এখান থেকে বেরোবার উপায় কি? ঠিক আছে, এখান থেকে বেরোবার উপায় কিছুই নেই। এরপরে কি দেখা গেল, এটা আমি ইয়ার ওয়াইজ কিছু মেনশন করছি না। ব্রিটিশাররা ওদিকে কবে এসছে আমাদের ইন্ডিয়াতে? ব্রিটিশ এবং ফরেন ফোর্স কবে এসছে? প্রথম 1498-এ। মানে এই ডেট গুলো কিন্তু একটু ওভারল্যাপিং ডেট। ঠিক আছে, মানে কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে সেটা আপনারা পরে ভাববেন। এখন আপাতত যেটা ভাবতে হবে, 1498-এ প্রথম পর্তুগিজরা এলো কিভাবে এলো? অ্যাজ আ ট্রেডার। ঠিক আছে, পর্তুগিজরা প্রথমে এলো অ্যাজ আ ট্রেডার। পর্তুগিজের পরে কে এসেছিল? পর্তুগিজের পরে এসেছিল ডাচরা। ডাচ। সালটা ইম্পর্টেন্ট নয়, প্রথম ফরেন ফোর্স কবে এসছে ইন্ডিয়াতে সেই সালটা জানলেই হবে, 1498। ঠিক আছে, পর্তুগিজরা 1498 পরে ডাচরা এলো, তারপরে ইংলিশরা এলো, তারপরে কারা এলো? ড্যানিশরা এলো, তারপরে কারা এলো? তারপরে এলো ফ্রেঞ্চরা। ঠিক আছে, এই ক্রোনোলজিটা দয়া করে মনে রাখবেন। ঠিক আছে, এটা দিয়ে প্রচুর ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। এই যে ক্রোনোলজিটা, প্রথম কবে ফরেন পাওয়ার এসছে ইন্ডিয়াতে? পর্তুগিজরা। এবং এই ক্রোনোলজিটা পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ড্যানিশ, ফ্রেঞ্চ। ঠিক আছে, লাস্ট পাওয়ার কে এসছে? ফ্রেঞ্চরা। সব পরীক্ষায় একবার করে জিজ্ঞেস করে। ঠিক আছে, লাস্ট পাওয়ার কে এসছে? ফ্রেঞ্চরা। ঠিক আছে, মাঝামাঝি কে এসছে? ইংলিশরা, মানে ব্রিটিশরা। এবং প্রথম কে এসছে? পর্তুগিজরা। এই যে, এবং মাঝখানে হচ্ছে, এদিকে হচ্ছে ডাচ, এদিকে হচ্ছে ড্যানিশ। এই ক্রোনোলজিটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। ভেরি 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 ইম্পর্টেন্ট ক্রোনোলজি। এই ক্রোনোলজিটা মাথায় রাখবেন। 12 তারিখ পরে আগে ক্রোনোলজি থেকে বেশি কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এই যে ফরেন পাওয়ার্স গুলো এসছে, এদের মূল কি ছিল? এরা তো সবাই পাশাপাশি দেশ। আমরা যদি পৃথিবীর ম্যাপ ইমাজিন করি, তাহলে কিন্তু পর্তুগাল, ডাচ, ইংলিশ, ড্যানিশ, ফ্রেঞ্চ সবাই পাশাপাশি দেশ। এবার এরা সবাই হঠাৎ করে ভারতে আসতে আরম্ভ করলো কেন? ডিউ টু ইকোনমিক প্রফিট। কারণ সারা পৃথিবীতে তখন একটা প্রচার হয়ে গেছিল, নাদির শাহ, আহমেদ শাহ আবদালি এরা যাচ্ছে, এদের কোনো ইকোনমিক ক্রাইসিস হলে এরা যাচ্ছে, ইন্ডিয়াকে লুট করছে, করে নিয়ে চলে এসছে। ইন্ডিয়াতে এত বেশি ধন সম্পত্তি ছিল। ঠিক আছে, দেয়ার ওয়্যার সো মেনি রিসোর্সেস ইন ইন্ডিয়া দ্যাট এনি ইনভেডার কুড কাম টু ইন্ডিয়া অ্যান্ড ইনভেড ইন্ডিয়া অ্যান্ড গেট অ্যাওয়ে উইথ ইকোনমিক প্রফিটস। ঠিক আছে, উইথ গোল্ড, উইথ প্রিসিয়াস মেটালস, উইথ মানি। ঠিক আছে, এই জিনিসগুলো তারা লুটপাট করে নিয়ে চলে যেত। এবং দ্যাট অ্যাট্রাক্টেড দ্য ইনভেস্টার্স, মানে এদেরকে কি বলবো বলতো, আজকালকার পরিবেশে এদেরকে বলা হয় ফরেন ইনভেস্টার। ফরেন ইনভেস্টাররা চলে এলো ভারতে। ঠিক আছে, তারা কি ইনভেস্ট করতে এলো? দে ওয়ান্টেড টু ইনভেস্ট ইন ইন্ডিয়া, দে ওয়ান্টেড টু ডু বিজনেস ইন ইন্ডিয়া। তারা কিন্তু ইনভেডার হিসেবে আসেনি। এই যে আহমেদ শাহ আবদালি, নাদির শাহ, এরা কি হিসেবে এসেছিল? এরা ইনভেডার হিসেবে এসেছিল। এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ মুখস্থ করার মতো না, এগুলো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং। আজকে আমি যেটা করছি, কনসেপ্ট ক্লিয়ারিং করলে হিস্ট্রি পড়তে কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, ওই জন্য কনসেপ্ট ক্লিয়ারিং এর দিকে বেশি নজর দিন, তাতে কি মাথায় চাপ লাগবে না এমসিকিউ মুখস্থ করার সময়। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা কনসেপ্ট ক্লিয়ারিং এ, যদি পরীক্ষায় কোনো এমসিকিউ গেস করা হয়, তখন কিন্তু আপনি এই যে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনার গেসিং 90% অব্দি কারেক্ট হবে। তো কনসেপ্ট হেল্পস ইন গেসিং অফ আননোন এমসিকিউস, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, তো হোয়াট আই ওয়াজ টেলিং, Portuguese was the first foreign power who came to India. Thereafter, the chronology follows.
and the last was the French. ঠিক আছে, this chronology is important and we have to remember the date 1498, and the reason of this invasion is এই দুজনের ইনভেশনের মধ্যে পার্থক্য কি? আর নাদির শাহ আহমেদ শাহ আবদালিও ইনভেট করেছিল, এরাও ইনভেট করলো, দুজনের ইনভেশনের পার্থক্য কি? নাদির শাহ আহমেদ শাহ আবদালি দে ওয়ার লুটার্স, দে ওয়ার লুটিং, ওকে, লুট করে নিয়ে চলে যাবে। এরা কেন এসেছিল? এরা এসেছিল টু ডু বিজনেস, ঠিক আছে, টু ডু ট্রেড, ট্রেড বা বিজনেস যাই বলো, ঠিক আছে, ট্রেড করতে বা বিজনেস করতে এসেছিল। এদের উদ্দেশ্য অন্য ছিল, ওদের উদ্দেশ্য অন্য ছিল, দুজনের মোটিভটা বুঝতে হবে আলাদা। ইভেন মুঘলরাও তো আমাদের দেশে এসেছিল, বাবার অলসো কেম, রাইট, বাবার অলসো কেম। তার আগে কে কেম? তার আগে প্রথম যে ছিল কুতুবুদ্দিন আইবাক, ঠিক আছে, কুতুবুদ্দিন আইবাক অলসো কেম, বাবার অলসো কেম, ঠিক আছে, এরা সবাই কিন্তু এসছে, বাইরের শক্তি, এরা কেউই ইন্ডিয়ান অরিজিনের মানুষ নন। কিন্তু কুতুবুদ্দিন আইবাক, বাবার, এরা এসেছিল কেন? এরা এসেছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে। কুতুবুদ্দিন আইবাক এস্টাবলিশ স্লেভ ডাইনেস্টি, ঠিক আছে, দিল্লি সুলতানের প্রথম শুরু হয়। বাবার এস্টাবলিশ মুঘল ডাইনেস্টি, দ্য মাইটি মুঘল ডাইনেস্টি। একটা সাম্রাজ্য এস্টাবলিশ করা মানে কিন্তু দায়িত্ব নেওয়া, এটা মাথায় রাখতে হবে। দে আর কামিং, দে আর এস্টাবলিশিং আন এম্পায়ার, দ্যাট মিনস দে আর টেকিং রেসপন্সিবিলিটি, দ্যাট ইজ আ সেপারেট গেম, ঠিক আছে। এন্ড নাদির শাহ আহমেদ শাহ আবদালি, চেঙ্গিস খান, দে ওয়ার লুটার্স, দে ওয়ার জাস্ট টু কাম, মানে ইভেন মোহাম্মদ বিন কাসিম, তারপরে মোহাম্মদ ঘুরি, এদের নাম মনে আছে? আগে পড়েছিলাম, মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন কাসিম, নাদির শাহ আহমেদ শাহ আবদালি, তার আগে ছিল চেঙ্গিস খান, ঠিক আছে। এরা সবাই আসতো, এসে লুট করে নিয়ে চলে যেত। দেবার লুটার্স, দেবার অ্যাডমিনিস্ট্রেটার্স। কারা অ্যাডমিনিস্ট্রেটর? কুতুবুদ্দিন আইবক, বাবার, দেবার অ্যাডমিনিস্ট্রেটার্স, দে অ্যাডমিনিস্ট্রেট ইন্ডিয়া। এবং এই যে এরা পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ড্যানিশ, ফ্রেঞ্চ, দে ওয়ার বিজনেসম্যান, দে জাস্ট ওয়ান্টেড টু ডু ট্রেড, দে ওয়ার নট ইন্টারেস্টেড ইন পলিটিক্যাল অ্যাফেয়ার্স। তারা পলিটিক্যাল পাওয়ার তখন ক্যাপচার করতে চায়নি যখন তারা এখানে ট্রেড করতে এসেছিল। ইংলিশরা প্রথম কবে কুইন এলিজাবেথ চার্টার নিয়ে এলো? 1600 সালে, ঠিক আছে, 1600 সালে। তখন কার আমল? তখন আকবরের আমল, ঠিক আছে, অনেক দেরি, তখন সবে জাহাঙ্গীর এসে বসেছে। 1608 সালে কি হয়? চার্টার নেয়, উইলিয়াম হকিন্স প্রথম জাহাঙ্গীরের কোর্টে যায়, আমরা জাহাঙ্গীর পড়তে কিন্তু পড়েছিলাম। তার মানে কি, জাহাঙ্গীরের টাইমে মোটামুটি আকবরের শেষের দিকে এবং জাহাঙ্গীরের শুরুর দিকে কিন্তু ব্রিটিশাররা ইন্ডিয়াতে চলে এসছে, ঠিক আছে, এটা আমরা জানি। 1600 সালের পর থেকে 1608 নাগাদ উইলিয়াম হকিন্স এসে জাহাঙ্গীরের থেকে কিন্তু পারমিশন চাইছে যে তারা ট্রেড করবে। যে ফারমান ইস্যু করা হয়েছিল ওটা আর কিছুই না, ওটা পারমিশন চাইছে যে আমরা ট্রেড করব। তার আগে পর্তুগিজরা পারমিশন চেয়েছিল এসে কার কাছে? আকবরের কাছে, ঠিক আছে। ডাচরা চেয়েছিল কার কাছে? জাহাঙ্গীরের কাছে। এরা সবাই আকবর জাহাঙ্গীরের টাইমে কিন্তু পরপর এসছে। তারপরে ফ্রেঞ্চরা পরবর্তীকালে এসছে, এটাও জাহাঙ্গীরের টাইমে, শাহজাহানের টাইমে, ঠিক আছে, ওটা ওভারল্যাপ করে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এই ইংলিশরা কিভাবে আপ টু 1947 ভারতে ইতিহাস তৈরি করলো। আগে তো 5 ছিল, 5 জনে কিন্তু সমান স্ট্যান্ডে ছিল। এবার ইংলিশদেরকে কি করতে হলো সেটাই হচ্ছে বিষয়, আমরা ওটাই এখন দেখবো, ঠিক আছে। বোর্ডটা একটু ক্লিয়ার করছি। লেটার মুঘলসের অবস্থাটা বললাম তো, তারা শুধু দিল্লি ওরিয়েন্টেড হয়ে গেছে, তাদের আর কোনো ক্ষমতা নেই, ওকে। ইংলিশরা এবার এসছে, একদিকে ইংলিশ, আরেকদিকে 5টা ফোর্স, পর্তুগিজ, ড্যানিশ, ডাচ, ফ্রেঞ্চ, ঠিক আছে, তাদের সবার সঙ্গে লড়তে হবে। আরেকদিকে এই সব এম্পায়ার গুলো, দিজ আর দ্য এম্পায়ার, ঠিক আছে, এরা একদিকে, একদিকে হচ্ছে পর্তুগিজ, ডাচ, ড্যানিশ, ফ্রেঞ্চ, ঠিক আছে, এই 4 জন আছে। আর এইখানে হচ্ছে ইংলিশ মাঝখানে। কেন না, ইংলিশ ওয়াজ দ্য লংগেস্ট ফোর্স ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে, তারাই কিন্তু সব থেকে বেশি ভারতের ইতিহাসকে পরবর্তীকালে ইনফ্লুয়েন্স করে। কিন্তু ইংরেজদের রাস্তাটা কি অতই সোজা ছিল? এখানে তো এসেছিল ট্রেডার হিসেবে। ফাইনালি ওরা ট্রেডার থেকে কনকারার কিভাবে হলো সেটাই আজকে আমি বলবো। সেটা হচ্ছে প্রথমে কি হলো, প্রথমেই এসে দেখছে ইংলিশরা যখন ব্যবসা করতে এসছে, একদম বাংলা করে বোঝো, একদম ক্লিয়ার ভাবে বোঝো, ঠিক আছে, সহজ ভাবে। প্রথমে যখন ব্যবসা করতে এসছে, ধরো তুমি একটা কোম্পানি খুললে, একটা জায়গায় ট্রেড করতে গেলে, সেখানে গিয়ে দেখছো তুমি যেই প্রোডাক্টটা বিক্রি করছো, ধরো তুমি একটা মোবাইল ফোন বিক্রি করছো, ওকে, একটা স্মার্টফোন ব্র্যান্ড তোমার। এবার তোমার একটা স্মার্টফোন ব্র্যান্ড, তোমারই প্রাইসে অন্যান্য লোকরা স্মার্টফোন বিক্রি করছে। হোয়াট ইউ উইল ট্রাই টু ডু? ইউ উইল ট্রাই টু কম্পিট অল অফ দেম, নয় থ্রু ইয়ার প্রোডাক্ট, নয় তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেবে, ঠিক আছে, দুটো রাস্তা আছে প্রফিট করার। ব্রিটিশরা কি করলো? ব্রিটিশরা ফার্স্টে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, কারণ প্রোডাক্ট গুলো ওদের বিজনেসকে হার্ম করছিল, ফার্স্টে তাড়াতে হবে, ওকে।
এর সঙ্গে হচ্ছে ট্রেড রিলেটেড রাইভালরি, ঠিক আছে, এদের সঙ্গে প্রোডাক্ট ট্রেড রিলেটেড রাইভালরি আছে, এদেরকে একটু কন্ট্রোলে রাখতে হবে। আর এদের সঙ্গে কি রিলেটেড রাইভালরি, এদের সাথে হচ্ছে পলিটিক্যাল রাইভালরি, ঠিক আছে, এদের সবার সঙ্গে হচ্ছে পলিটিক্যাল রাইভালরি, এরা ট্রেড করতে ইন্টারেস্টেড না। কিন্তু ব্রিটিশাররা দেখলো আমাদের যদি ইন্ডিয়াতে থাকতে হয় তাহলে আমাদেরকে শুধু ট্রেড করলে হবে না, কারণ এতগুলো ট্রেডিং আমাদের কম্পিটিটর, ঠিক আছে, আমি একটা স্মার্টফোন বার করছি, আমার পাশে আরো 4টে স্মার্টফোন হচ্ছে, তাহলে আমার ফোনটা বিক্রি হবে কি করে? সুতরাং এদেরকে আমার কন্ট্রোল করতে হবে। ফার্স্টে ও যেটা করলো, ড্যানিশদেরকে কন্ট্রোল করে নিল। ড্যানিশরা ওয়াজ দ্য উইকেস্ট, ঠিক আছে, ড্যানিশদের সবকিছু কিনে টিনে নিল। ড্যানিশরা জাস্ট কোল্যাপস ফ্রম ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1845। যতদিন ছিল ততদিনও বিশেষ কিছু করতে পারেনি। ড্যানিশের হেডকোয়ার্টার এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের শ্রীরামপুর, চেনো আশা করি সবাই, শ্রীরামপুরে ড্যানিশের হেডকোয়ার্টার ছিল। সেখান থেকে ওরা পুরোটা করে দিয়ে চলে গেল, ঠিক আছে, ইংলিশরা ওদেরকে একদম জাস্ট মার্কেটে এক্সিস্ট করতেই দিল না, মানে সব থেকে ইজিলি এদেরকে শেষ করে ফেলেছিল, ঠিক আছে। নেক্সট টার্গেট করলো সেটা হচ্ছে ডাচদেরকে। ডাচদেরকেও খুব সহজেই ওরা প্রতিহত করে ফেললো। ব্যাটেল অফ বেদারা 1759, ঠিক আছে, সালগুলো ইম্পর্টেন্ট। 1759 ব্যাটেল অফ বেদারা ওয়াজ ডিসিসিভ, ঠিক আছে, নামটা লিখে রাখি, ব্যাটেল অফ বেদারা, ঠিক আছে, বেদারা নামটা মনে রাখবে। ব্যাটেল অফ বেদারাতে এগুলো স্লাইডে আমি পড়াবো পরের ক্লাসে, আজকে জাস্ট একটু গল্পের মতো বলছি। ব্যাটেল অফ বেদারাতে ডাচদেরকে হারিয়ে ফেলে পরাজিত করে দিল। তার মানে কি, দুটো শত্রু অলরেডি শেষ। বাকি আছে কে? বাকি আছে পর্তুগিজ এবং ফ্রেঞ্চ, ঠিক আছে, ফ্রান্সরা। এবার এই ফ্রেঞ্চদেরকে পর্তুগিজদেরকে নিয়ে ওদেরকে একটু প্রবলেম ফেস করতে হয়েছিল। পর্তুগিজদের কি করতে হয়েছিল, পর্তুগিজদের ওরা ওইভাবে দিতে পারেনি, পর্তুগিজকে লিমিট করে দিতে হয়েছিল। ইন্ডিয়ার বিভিন্ন, এই যে ইন্ডিয়ার ম্যাপটা আঁকি একবার, এই যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, ঠিক আছে, মোরালেস, তাহলে পর্তুগিজদেরকে কি করেছিল, কিছু কিছু পার্টিকুলার সেন্টারে কনফাইন করে দিয়েছিল। গোয়াতে, করমন্ডল কোস্টের কিছু জায়গায়, কেরালার কিছু জায়গায়, ঠিক আছে, বলেছিল পর্তুগিজরা আপনারা এত বেশি করবেন না, আপনারা আমাদের আসার 100 বছর আগে এসছেন। পর্তুগিজরা কবে এসেছিল, ডেটটা মনে রাখতে হবে, 1498, ঠিক আছে। আর ওই জন্য বলছে আপনারা তো অনেক আগে থেকেই ব্যবসা বাণিজ্য করছেন, আমরা কবে আসলাম ভারতের মাটিতে, 1608, ঠিক আছে, আপনারা অনেক প্রায় 100 বছরের বেশি গ্যাপে আপনারা ট্রেড করছেন, আপনাদের এতক্ষণে স্যাচুরেটেড হয়ে যাওয়ার কথা, ওই জন্য এখন আমরাই করবো, আপনারা করবেন না। বিশাল যুদ্ধ হয় ব্যাটেল অফ বেদারাতে 1759-এ। তারপরে কি হয়, তাদেরকে ছোট ছোট সেন্টারে লিমিট করে দেয়, তাড়িয়ে দিতে পারে না পুরো, ছোট ছোট সেন্টারে লিমিট করে দেয়। এবং তার মধ্যে ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ সেন্টার কি হয়েছিল, গোয়া, ঠিক আছে, গোয়া ওয়াজ ইম্পর্টেন্ট পর্তুগিজ সেন্টার এখনো অব্দি। এবার তারপরে গোয়া থেকে পর্তুগিজরা কবে বিদায় নিল, গোয়া থেকে পর্তুগিজরা বিদায় নিল 1960-তে, ঠিক আছে, 1961-এ, ভেরি সরি, 1961-এ পর্তুগিজরা গোয়া থেকে বিদায় নিল। তার মানে আমরা যদি বলি যে কোন ফরেন ফোর্স ইন্ডিয়াতে লংগেস্ট টাইমের জন্য ছিল, আনসার কিন্তু ইংলিশ হবে না, আনসার হবে পর্তুগিজ। কেন? ইংলিশরা এসছে 1608 সালে, পর্তুগিজ এসছে 1498-এ, অনেক আগে, রাইট, এবং গেছে কিন্তু সবার লাস্টে। কেন? 1961-এ গেছে। আর ইংলিশরা কবে গেছে ইন্ডিয়া থেকে? 1947-এ, রাইট, ইংলিশরা 1947-এ গেছে, 1608-এ এসে। পর্তুগিজরা কবে গেছে? 1961-এ গেছে, 10 বছর পরে গেছে। আফটার ইন্ডিপেন্ডেন্স গোয়া ওয়াজ দ্য পর্তুগিজ কলোনি, ঠিক আছে। সর্দার বল্লভভাই প্যাটেল গোয়াকে ইন্ডিয়ান স্টেটের মধ্যে ইনকর্পোরেট করলো, তখন পর্তুগিজরা ফাইনালি ওখান থেকে চলে গেল, কারণ গোয়া ওয়াজ পর্তুগিজ কলোনি। এই পর্তুগিজদেরকে ইংলিশরা, ব্রিটিশরা কি করেছিল, ছোট ছোট সেন্টারে কনফাইন করে দিয়েছিল, দিয়ে ফাইনালি কি হলো, মোটামুটি একটা, পুরোপুরি তাড়িয়ে না দিতে পারলে মোটামুটি একটা কন্ট্রোলে এলো, পর্তুগিজরা হয়ে গেল। মানে আমি ইংলিশদের কনকোয়েস্টটাকে বোঝাচ্ছি এখানে। পর্তুগিজদের কন্ট্রোল করে ফেললো, ডাচদের তাড়িয়ে দিল, ড্যানিশদের তাড়িয়ে দিল, পরে রইল কে, ফ্রেঞ্চ। ফ্রেঞ্চদের সঙ্গে ইংলিশদের, ইংলিশ ভার্সেস ফ্রেঞ্চ, ইংলিশ ভার্সেস ফ্রেঞ্চ, ঠিক আছে, ফ্রান্স আর ইংল্যান্ড, এটা অনেকটা ইন্ডিয়া আর পাকিস্তানের মতো, ঠিক আছে, ফ্রান্স আর ইংল্যান্ড, ওদের দেশেও তাই। ফ্রান্স এবং ইংল্যান্ড বিভিন্ন দেশে তখন ওয়ার অফ সাকসেশন করে যাচ্ছে। এটা শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে না, যে কোনো দেশে ওই সময় কিন্তু, অস্ট্রিয়াতে হচ্ছিল, বিভিন্ন দেশে যেখানেই ইংলিশরা যেত সেখানেই ফ্রেঞ্চ যেত, যেখানেই ফ্রেঞ্চ যেত সেখানেই ইংলিশরা যেত, একটা কন্টিনিউ টাগ অফ ওয়ার চলছিল। এই টাগ অফ ওয়ারটা কিন্তু চলতে চলতে ইন্ডিয়াতেও তার প্রভাব পড়লো, এবং 7 ইয়ার্স ওয়ার বলে একটা যুদ্ধ হয়েছিল ইংলিশ এবং ফ্রেঞ্চদের মধ্যে।
একটা সিরিজ আমাদের বইতে, হিস্ট্রি বইতে চ্যাপ্টারে আমরা দেখবো অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, ঠিক আছে? অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট। তিনখানা অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার হয়, ফার্স্ট অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, সেকেন্ড অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, থার্ড অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, ঠিক আছে? তিনখানা অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার হয় বেশ 20 বছর ধরে। তারপরে কিন্তু ফ্রেঞ্চদেরকে মোটামুটি একটা কন্ট্রোলে আনে, মোটামুটি কন্ট্রোল মানে আবারও সেই কলোনাইজ করে দেয়। আমাদের চন্দননগর কিন্তু ফ্রেঞ্চ কলোনি ছিল ওয়েস্ট বেঙ্গলের, কলোনাইজ করে দেয়, ছোট ছোট সেন্টারে ফ্রেঞ্চরা কলোনাইজড হয়ে যায়, মানে তাদেরকে বলে আপনারা সারা ইন্ডিয়াতে ট্রেড করতে পারবেন না, আমরা যেখানে বলছি সেখানেই করতে হবে। দিয়ে ব্রিটিশার্সরা ফ্রেঞ্চদেরকে এই আফটার তিনটে অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার তাদেরকে কলোনাইজ করে। তার মানে আমরা যদি ফরেন পাওয়ারদের মধ্যে দেখি, পর্তুগিজ, ডাচ, ড্যানিশ, ফ্রেঞ্চ, সব থেকে টাফ ওয়ার কার সাথে ছিল? সব থেকে টাফ ওয়ার ছিল ফ্রেঞ্চদের সাথে। ফ্রেঞ্চদেরকে পরাজিত করা সব থেকে টাফ হয়েছিল। তারপরে হচ্ছে পর্তুগিজদের সাথে মিডিয়াম, আর ড্যানিশ আর ডাচদেরকে একবারেই ওরা হারিয়ে দিয়েছিল, কোনো ব্যাপার ছিল না। ফ্রেঞ্চদের সঙ্গে ওদের সব থেকে বেশি এনার্জি খরচা হয়েছে, সব থেকে বেশি তাদেরকে হারাতে কষ্ট হয়েছে। দিয়ে ফাইনালি কি হলো, কোনো মতে ইংলিশরা ট্রেডে এক্সেল করার জন্য, ট্রেড সিকিউর করার জন্য এদেরকে ব্যাটেলে হারিয়ে দিল। এবং এত ব্যাটেলে হারিয়ে দিতে পারতো কি করে? ফ্রেঞ্চ কোম্পানির সঙ্গে ইংলিশ কোম্পানি, ফ্রেঞ্চ আর ইংলিশ, ফ্রান্স আর ইংল্যান্ড তো মোটামুটি সমান স্ট্রেংথের, তাহলে ফ্রেঞ্চকে ওরা কি করে হারাতে পারলো? তার কারণ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল গভর্নমেন্ট কোম্পানি, গভর্নমেন্ট কনসার্ন। এই পার্থক্যটা বুঝবে, এটা সব টেক্সট বইতেও লেখা থাকে, ঠিক আছে? ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল গভর্নমেন্ট কনসার্ন, আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল প্রাইভেট কনসার্ন। তার ফলে কি হয়েছিল, ফ্রেঞ্চদের যুদ্ধ করার জন্য সবসময় কিন্তু ওই যে ফ্রেঞ্চ গভর্নর যে ছিল ডুপ্লে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই নামটা, ফ্রেঞ্চ গভর্নর ডুপ্লে। ডুপ্লে কি করতো, সবসময় ফ্রেঞ্চ গভর্নমেন্টের থেকে পারমিশন নিতে হতো, টাকা পয়সার স্যাংশন নিতে হতো, প্রত্যেকটা স্টেপ গভর্নমেন্টকে জিজ্ঞেস করে নিতে হতো। ততক্ষণে ইংলিশরা কি করতো, ওরা তো প্রাইভেট কনসার্ন, ওরা কিন্তু চট জলদি ডিসিশন নিয়ে নিয়েছিল, ফ্লেক্সিবলি ডিসিশন নিয়ে নিয়েছিল, নিয়ে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজিলি হারিয়ে দিয়েছিল, কারণ এটা ছিল গভর্নমেন্ট কনসার্ন, এটা ছিল প্রাইভেট কনসার্ন, সেই জন্য। দিয়ে ফ্রেঞ্চ, ড্যানিশ, ডাচ, পর্তুগিজ সবাইকে মোটামুটি একটা কন্ট্রোলে এনে এদেরকে একটা পার্টিকুলার সেন্টারে করে দিয়ে, পর্তুগিজ এবং ফ্রেঞ্চদেরকে একটা সেন্টারে ঢুকিয়ে দিয়ে, ডাচকে এবং ড্যানিশকে পুরোপুরি শেষ করে দিয়ে ইংলিশ ওয়াজ দ্য সোল পাওয়ার। মানে এবারে ওরা কি করলো, এবার ওরা ট্রেড রিলেটেড ইস্যু গুলোকে সলভ করলো। মানে ট্রেডে ওদের যারা রাইভাল ছিল, ধরো তুমি একটা জায়গায় ট্রেড করতে গেছো, প্রথমেই তুমি তোমার ট্রেড রাইভালদেরকে সামলাবে, রাইট? ট্রেড যারা রাইভাল ছিল তাদেরকে সামলে ফেললো ফার্স্ট। এটা কত বছরে করলো? এটা মোটামুটি 1608 থেকে 17ও না, 1857 অব্দি, 1857, 1850s, হ্যাঁ 1850s দশকটা পুরো বলি, 1608 থেকে 1850s, মোটামুটি প্রায় 200 বছর ধরে এই করলো, ওরা নিজেদের ট্রেডটাকে সিকিউর করলো। এটা আমি অনেকটা শর্ট করে বললাম, মানে পুরো সিনারিওটা 100 বছর ধরে, প্রায় 100 বছর, 200 নয়, হ্যাঁ 100 বছর ধরে ওরা এই করলো, ট্রেড সিকিউর করলো, আগে ট্রেড ফান্ডটাকে সিকিউর করলো, ঠিক আছে? তারপর হলো পলিটিক্যাল। এবার ওরা ভাবলো যে আমি এমন একটা দেশে বাস করি যেখানে আমি ট্রেড করতে এসে আমি ট্রেডে লাভটা কি করব, হোয়াট উইল বি মাই প্রফিট? আমার যুদ্ধ করতে গিয়ে এতগুলো টাকা খরচা হয়ে গেল। উই আর নট লাইক ফ্রেঞ্চ কোম্পানি, আমাদেরকে সরকার টাকা দেয় না, উই আর প্রাইভেট কনসার্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ প্রাইভেট কনসার্ন, প্লিজ রিমেম্বার, ঠিক আছে? প্রাইভেট কনসার্ন, আর প্রাইভেট কনসার্নের মূল মোটো কি থাকে? প্রফিট মেকিং করা। এরা বলছে আমি প্রাইভেট কনসার্ন, আমি তো পারবো না, আমি যদি টাকা প্রফিট না করতে পারি তাহলে এত যুদ্ধের পেছনে এত পয়সা খরচা হলো কি করে হবে? আমাকে আলটিমেট প্রফিটটা সিকিউর করার জন্য কি করতে হবে? তখন ওরা ডিসাইড করলো আমাদের শুধু ট্রেডে রেস্ট্রিক্ট করে রাখলে হবে না, আমাদের পলিটিক্যালিও কনকার করতে হবে, আমাদের পলিটিক্যালি এগিয়ে যেতে হবে। আমরা এই রাজাগুলোকে ট্যাক্স না দিয়ে, একে এরা হচ্ছে গুড ফর নাথিং, ওরা বুঝেই গেছিল, ঠিক আছে? আমাদের কাছে মডার্ন আর্মস এন্ড অ্যামিউনিশনস আছে, বন্দুক আছে, গুলি আছে, আমরা কেন ইন্ডিয়ান রাজাদের আন্ডারে এদেরকে ট্যাক্স দিয়ে কেন ব্যবসা করব? উই উইল কন্ট্রোল ইন্ডিয়া। এই উই উইল কন্ট্রোল ইন্ডিয়ার খেয়ালটা ওদের অনেক পরে আসে, আফটার 1700s, ঠিক আছে? তখন ওরা ভাবে যে আমরা পলিটিক্যালিও কনকার করব, আমরা শুধুমাত্র ট্রেড করবো না, কারণ আমাদের লস হয়ে যাবে। ট্রেডটাকে ধরে রাখার জন্য আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল কন্ট্রোল নিতে হবে। সেটা কিভাবে নেব? এখানকার রাজাগুলোকে পরাজিত করে। এদের রাজাকে পরাজিত করার আমার কাছে কি অস্ত্র আছে? বন্দুক আছে, গুলি আছে, ইজিলি পারবো, কারণ এদের আর্মস এন্ড অ্যামিউনিশন ইজ নট সো অ্যাডভান্স লাইক আস। উই হ্যাভ আ বেটার সিস্টেম অফ আর্মস এন্ড অ্যামিউনিশন, সেই জন্য উই ক্যান ডিফিট ইন্ডিয়ান রুলার্স। সেই কনফিডেন্সটা ওদের মধ্যে ছিল। এবং নান ইজ দেয়ার টু স্টপ আস, কারণ আমাদের যারা রাইভাল, আমাদের যারা ফরেন রাইভাল, তাদের কাছেও বন্দুক সন্দুক ছিল,
তাদেরকে অলরেডি তারা নিজের জ্বালায় পথ দেখছে না, ঠিক আছে, তাদেরকে আমি কর্নার করে দিয়েছি অলরেডি, তাদেরকে পর্তুগিজরা কর্নার, ফ্রেঞ্চরা কর্নার, আমাদের ঠেকানোর আর কেউ নেই। এই পার্টটা আমরা সামলে নিয়েছি। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ইন্ডিয়ান রুলার্সদেরকে কন্ট্রোল করা, উইচ ইজ মাচ ইজিয়ার। কেন? তাদের কাছে মডার্ন আর্মস অ্যান্ড অ্যামিউনিশন নেই বলে। দিয়ে ওরা প্রথমেই যাকে টার্গেট করলো ফার্স্ট হচ্ছে বেঙ্গল, বিকজ বেঙ্গল ওয়াজ দ্য হটবেড। ফার্স্ট টার্গেট করবো বেঙ্গলকে। বেঙ্গলে যা রয়েছে রেভিনিউ, ঠিক আছে, এগ্রিকালচারাল রেভিনিউ, সেটা থেকে আমাদের প্রফিট একদম উঠে আসবে। যার জন্য আমরা জানি ব্রিটিশ ক্যাপিটালও কি ছিল, কলকাতা ছিল। তো ফার্স্ট ওরা টার্গেট করলো বেঙ্গলকে, বেঙ্গল এরিয়াকে ক্যাপচার করলো। পলাশির যুদ্ধ হলো সিরাজউল্লাহর সাথে, ঠিক আছে, পলাশির যুদ্ধের পর থেকে বেঙ্গল ওয়াজ ক্যাপচার্ড। ওদিকে মারাঠাকে ক্যাপচার করলো। এগুলো সব আমরা ওই যে হিস্ট্রি বইতে দেখবে চ্যাপ্টার করা, অ্যাংলো মারাঠা ওয়ার বলে, ঠিক আছে, অ্যাংলো মারাঠা ওয়ার এই সেকশনে পড়বো কি করে মারাঠাদেরকে কন্ট্রোল করলো। তারপরে অ্যাংলো মাইসোর ওয়ার, এগুলো সব দেখবে হিস্ট্রি বইতে আছে। অ্যাংলো মাইসোর ওয়ার কি করে মাইসোরকে ক্যাপচার করলো, আওয়াদের সঙ্গে ট্রিটি করলো, আওয়াদ আর বেঙ্গল একই টাইমে করেছিল মোটামুটি। তারপরে হায়দ্রাবাদ এবং শিখের স্পেশাল কি রোল ছিল, অ্যাংলো শিখ ওয়ার, অ্যাংলো শিখ ওয়ারও আছে, যাদের সঙ্গে একটু বেশি যুদ্ধ করতে হয়েছিল তাদের আন্ডারে অ্যাংলো শিখ ওয়ার, অ্যাংলো মারাঠা ওয়ার, অ্যাংলো মাইসোর ওয়ার করে দিল। বেঙ্গলে ব্যাটল অফ প্লাসি, আওয়াদের সঙ্গে ট্রিটি করলো, ট্রিটি অফ হায়দ্রাবাদ, ঠিক আছে। দিয়ে মোটামুটি একটা সময়, এই সময়টা কত, এই টাইম লাইন গুলো আমি আজকে করছি। টাইম লাইনটা হচ্ছে 1858। উইদিন 1858, 1858 না, ভুল বললাম, সরি, 1858 না, 17 সামথিং, ঠিক আছে, 1773 ফর এক্সাম্পল, রাইট, 1773 এর মধ্যে, 1773, প্লিজ রিমেম্বার দ্য ডেট, 1773 এর মধ্যে ওরা ইন্ডিয়ান টেরিটরিকেও কন্ট্রোল করে নিল, ঠিক আছে। ইন্ডিয়ান টেরিটরিরা প্রত্যেকজন মোটামুটি কন্ট্রোলে চলে এলো। 1773 থেকে ওরা একটা নিজেদের একটা আইন স্টার্ট করলো, মানে পলিটিক্যালিও মোটামুটি 90% আন্ডার কন্ট্রোল। 1773 কি হয়েছিল, পলিটিক্যালি 90% আন্ডার কন্ট্রোল, 100% ট্রেড কন্ট্রোল, ঠিক আছে। এবার আমি পুরো বোর্ডটাকে ডিলিট করে দিচ্ছি, পুরো বোর্ডটাকে ডিলিট করে দিয়ে যেটা বলছি, পলিটিক্যালি মোটামুটি 85% কন্ট্রোলে চলে এসছে, ট্রেড ওয়াইজ 100% কন্ট্রোলে চলে এসছে, সবাইকে কন্ট্রোল করে নিয়েছে। কত ডেটের মধ্যে? 1773 এর মধ্যে, ঠিক আছে, 1773 এর মধ্যে পলিটিক্যালি ইন্ডিয়ানদেরকেও কন্ট্রোল করে নিয়েছে, ট্রেড ওয়াইজ বাইরের যারা কম্পিটিটর হতো তাদেরকেও কন্ট্রোল করে নিয়েছে। 1773 থেকে কি শুরু হলো, রেগুলেটিং অ্যাক্ট, দেখবে হিস্ট্রির বইতে লেখা আছে, রেগুলেটিং অ্যাক্ট স্টার্ট হলো ফ্রম 1770। গভর্নরের নাম কি ছিল? ওয়ারেন হ্যাস্টিংস, রাইট। ওয়ারেন হ্যাস্টিংস ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া শুরু হয়েছিল 1773 থেকে, মানে ওদের পলিটিক্যাল কন্ট্রোল যবে থেকে স্টার্ট হয়েছিল তবে থেকে গভর্নর জেনারেল সিস্টেমটা স্টার্ট হলো, ঠিক আছে। 1773 এর আগে ওদের কিন্তু পলিটিক্যাল কন্ট্রোল ছিল না, তখন অলরেডি ওরা এক্সপ্যানশন করছে। সেজন্য আমরা হিস্ট্রি চ্যাপ্টার যখন পড়বো, ফার্স্ট চ্যাপ্টার পড়বো অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস, ইউরোপিয়ানসরা কবে আসে, কবে তারা প্রবেশ করে, 5টা শক্তির নাম পড়বো, পর্তুগিজ, ডাচ, ড্যানিশ, ফ্রেঞ্চ এবং ইংলিশ। এটা একটা চ্যাপ্টার হবে, সেখানে অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার ওই সেকশন গুলো পড়বো। টাইম লাইনটা বুঝে পড়লে সুবিধা হবে। তারপরে আমরা পড়বো কি করে বেঙ্গল, মাদ্রাস, মাইসোর, আওয়াধ, হায়দ্রাবাদ এদেরকে কন্ট্রোল করেছিল, ইন্ডিয়ানদের কন্ট্রোল করলো। তারপরে মোটামুটি যখন পলিটিক্যালি 85% ডান, ট্রেড ওয়াইজ 100% ডান, তখন ওরা ঠিক করলো যে আমরা নিজেদের আইন নিজেরা তৈরি করবো। উই উইল রুল ইন্ডিয়া পলিটিক্যালি অ্যান্ড কমার্শিয়ালি, ঠিক আছে। এক তো কমার্শিয়ালি কন্ট্রোল করলো, আর 2 পলিটিক্যালি কন্ট্রোল করলো। কমার্শিয়ালি কন্ট্রোল করার জন্য বাইরের রাজাকে ট্যাক্স দেবে না বলে দে স্টার্টেড টু কন্ট্রোল ইন্ডিয়া পলিটিক্যালি টু। দুটো জিনিস কন্ট্রোল করতে আরম্ভ করলো এবং একটা প্রপার কোডিফিকেশন বানালো, একটা সংবিধান বানালো, ওকে, মানে নিজেদের একটা রুল বুক বানালো সংবিধান টাইপের। সংবিধানের আইডিয়া প্রথম ইন্ডিয়াতে কিন্তু ওরা ইন্ট্রোডিউস করে, এবং সেটাকে কি বলা হয়, রেগুলেটিং অ্যাক্ট, দ্যাট ইজ লাইক আ কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন। এবার আমি যেটা দিয়ে শেষ করব আজকের আলোচনা, সেটা হচ্ছে আমাদের মডার্ন ইন্ডিয়ান কনস্টিটিউশন, মডার্ন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, যেটা 1950-তে তৈরি হয়েছিল, 1947-এ স্বাধীন হওয়ার পর। সেই কনস্টিটিউশনে কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন থেকে ভীষণভাবে প্রভাবিত, এবং এই রেগুলেটিং অ্যাক্ট থেকেই কিন্তু সেই প্রভাবটা শুরু হয়। এই যে 1773 রেগুলেটিং অ্যাক্ট, এটাই তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রথম ধাপ আর কি।
মানে একদম বেসিক। এবার রেগুলেটিং অ্যাক্টের পর আরো কি কি অ্যাক্ট আসে, পরপর আরো আসবে, ওগুলো আজকে বলছি না। রেগুলেটিং অ্যাক্টের পর যা যা অ্যাক্ট আসবে সেগুলো সবকিছু কিন্তু মডার্ন ইন্ডিয়ান কনস্টিটিউশনে একটা ছাপ ফেলেছিল, ঠিক আছে। তার মানে ব্রিটিশ সিস্টেম অফ কনস্টিটিউশন স্টার্টেড ফ্রম 1773, তারপরে সেটা একদম পিকে ওঠে, দিয়ে ফাইনালি 1947-এ ডিক্লাইন হয়ে যায়। মানে ব্রিটিশাররা কিভাবে, ওরা ফার্স্টে দুটো ধাপে আমরা ব্রিটিশকে পড়বো, আমরা কালকেই আলোচনা করেছিলাম ক্লাসে, আমরা দুটো ধাপে ব্রিটিশদেরকে পড়বো। একটা হচ্ছে তাদের এক্সপ্যানশন ইন্ডিয়াতে, এক্সপ্যানশন কিভাবে করলো, এক্সপ্যানশন মোটামুটি আপ টু 1773 করলো, 1608 থেকে 1773 ওরা এক্সপ্যানশন করলো, ওকে। তারপরে কি করলো, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চললো, তারপরে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল চললো কত সাল অব্দি, কোম্পানি রুল চললো 1773 থেকে 1858, ঠিক আছে। তারপরে কি হলো, তারপরে ব্রিটিশ গভর্নমেন্ট রুল, ডিরেক্ট ব্রিটিশ গভর্নমেন্ট রুল করতে শুরু করলো। ব্রিটিশ গভর্নমেন্ট রুল চললো কতদিন, ব্রিটিশ গভর্নমেন্ট রুল চললো 1858 থেকে 1947, ওকে। 1947 এর পর থেকে আমরা জানি কি চলছে, এক্সপ্যানশন অফ ব্রিটিশ পাওয়ার। 1608 যখন জাহাঙ্গীরের কোর্টে উইলিয়াম হকিন্স গেল ফারমান আনতে, সেখান থেকে 1773 তো ওরা এক্সপ্যানশন করলো। এক্সপ্যানশন মানে বুঝলাম তো কি, মারাঠা, বেঙ্গল, মাইসোর, আওয়াধ, হায়দ্রাবাদ ইন্ডিয়ান রুলারদের কন্ট্রোল করলো একদিকে, আরেকদিকে পর্তুগিজ, ডাচ, ড্যানিশ, ফ্রেঞ্চ এদেরকে কন্ট্রোল করলো, ঠিক আছে। এই পোর্শনটাকেই বলছে এক্সপ্যানশন। এক্সপ্যানশন করলো ওই টাইম লাইনে, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করলো এই টাইম লাইনে, সেটা আমরা পরের ক্লাসে ডিসকাস করবো। তারপরে ব্রিটিশ গভর্নমেন্ট রুল করলো 1850 টু 1947। এই পুরো প্যাটার্নটা সবাই খাতায় কপি করে নিন, মাথায় ঢুকিয়ে নিন, প্রচন্ড ইম্পর্টেন্ট 3টে পয়েন্ট। এই 3টে পয়েন্ট মনে না রাখলে হিস্ট্রি প্রপার ক্রোনোলজিতে মনে রাখা যাবে না, ঠিক আছে। ফার্স্ট এক্সপ্যানশন স্টেজ 1, মানে এটা ব্রিটিশ শাসনের 3টে স্টেজ। দিস ইজ স্টেজ 1, দিস ইজ স্টেজ 2, and this is stage 3. স্টেজ 3 হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট রুল, স্টেজ 2 হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল, স্টেজ 1 হচ্ছে এক্সপ্যানশন অফ ব্রিটিশ পাওয়ার, ঠিক আছে। আমরা 3টে ভাগে মডার্ন ইন্ডিয়া নেক্সট ক্লাসে স্টার্ট করব। আজকে আমরা কি করলাম, গতকাল আমরা মুঘলস এবং লেটার মুঘলস কমপ্লিট করেছি চ্যাপ্টার ওয়াইজ। আজকে আমরা লেটার মুঘলস এবং মুঘলসের উপর কিছু এমসিকিউ করলাম, ইম্পর্টেন্ট এবং ট্রিকি এমসিকিউ অ্যাট দ্য অ্যাজ ওয়েল অ্যাজ ইজি এমসিকিউ কমপ্লিট করলাম, এবং একটা ইন্ট্রোডাকশন ক্লাস করলাম ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য টাইমলাইন অফ ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে। আমাদের ব্রিটিশ ইন্ডিয়া বা মডার্ন ইন্ডিয়া পড়ার আগে, মডার্ন ইন্ডিয়া কনসিস্ট অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট সিলেবাস অফ এভরি কম্পিটিটিভ এক্সাম। Before starting that, we need to understand the timeline, okay. We need to understand the timeline and the basis of modern India. মডার্ন ইন্ডিয়া একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট আমরা সবাই জানি, তার আগে আমাদের টাইমলাইনটা সরগর হওয়া খুব ইম্পর্টেন্ট। আজকে we had divided the class into 2 parts. Aajke we have discussed later Mughals and Mughals MCQ, and thereafter we have discussed the timeline of British India. In the next class, we will be starting with the first stage, that is expansion on the advent of the Europeans. ঠিক আছে, next class এ modern India আমরা start করব, next যে history class এ। ততক্ষণ thank you all, thank you for attending, have a nice day.